নমস্কার, তোমাদের সকলকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমাদের সাথে আছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ডিএমএলটি ফাইনাল ইয়ারের ছাত্র প্রতিম এবার ফাইনাল ইয়ারে টপ করেছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের মধ্যে, এবং ও ফার্স্ট ইয়ারেও কিন্তু সেকেন্ড হয়েছিল। ও ফার্স্ট ইয়ারে পেয়েছিল 442 আউট অফ 600 এবং ফাইনাল ইয়ারে পেয়েছে 475 আউট অফ 600। তো আমি জানি অন্যান্য মেডিকেল কলেজগুলোতে বা অন্যান্য কোনো জায়গায় ইনস্টিটিউটে কিন্তু এর থেকেও বেশি পার্সেন্টেজ আছে। তো একটা গভর্নমেন্ট ইনস্টিটিউটে 75-76% পাওয়াটা কিন্তু একটু টাফেস্ট ব্যাপার। তো প্রতিমের কি স্ট্র্যাটেজি ছিল, ও কীরকমভাবে পড়াশোনা করতো এবং নোট কিভাবে বানাতো, কীরকমভাবে সে ডিএমএলটিতে টপ করেছে, ডিএমএলটিতে একটা ভালো নাম্বার তুলতে পেরেছে, সমস্ত কিছু আজকে আমরা জেনে নেব প্রতিমের মুখেই। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম অ্যান্ড কংগ্রাচুলেশন প্রতিম, তুই ডিএমএলটি ফাইনাল ইয়ারে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে টপ করেছিস। এবার তোর এক্সাম প্রিপারেশন কেমন ছিল, স্ট্র্যাটেজি কী ছিল, তুই সেই বিষয়গুলো নিয়ে ডিএমএলটি যারা পড়ছে, ভাই বোনরা পড়ছে, তাদের জন্য কিছু টিপস শেয়ার করবি। তো সবার প্রথমে বল যে তোর এক্সাম প্রিপারেশন, তুই কি কি বই পড়তিস? তো এক্সাম প্রিপারেশনের জন্য মানে আমি যে নোটস তৈরি করতাম, তো তার জন্য অনেকগুলো বই, মানে অনেক দুটো তিনটে, মানে একটা টপিকের উপরে দুটো তিনটে বই, বা আবার ইউটিউবের থেকেও কিছু আমি সাহায্য নিতাম। তো এইভাবেই আমি বইগুলো থেকে এবং আমার নোটস থেকে এবং ক্লাসের যে স্যাররা যে ক্লাস নোট দিতেন, তো সেগুলো মিলিয়ে আমি নোট তৈরি করতাম। তো বই বলতে গেলে কিছু বই আমি কিনেছিলাম, এবং কিছু বই আমাদের কলেজের আমি লাইব্রেরি থেকেও নিয়েছিলাম। মানে আমাদের কলেজের লাইব্রেরি থেকে অনেক বই ছিল আমাদের জন্য, তো সেগুলোর মধ্যে থেকেও আমি কিছু কিছু নিয়েছিলাম। তো তার জন্য বলতে পারি যে আমরা সেকেন্ড ইয়ারের জন্য হিস্টোপ্যাথোলজির জন্য ব্যানক্রফটের বইটা আমি ফলো করেছিলাম। এছাড়া বায়োকেমিস্ট্রির জন্য ডিএম বাসুদেবনের যে বইটা, সেই বইটা এবং ওই বইটাই মেনলি আমি ফলো করেছিলাম। আর মাইক্রোবায়োলজির জন্য টেক্সট বুক অফ মাইক্রোবায়োলজি, সিপি বাভেজার স্যারের লেখা, তো সেই বইটা মানে টেক্সট বুক অফ এমএলটি না, টেক্সট বুক অফ মাইক্রোবায়োলজির যে বড় বইটা, তো সেটাই পড়তাম। আর প্যারাসাইটোলজির জন্য সিপি বাভেজা স্যারের একটা বই ছিল সেটা, আর অপূর্ব শাস্ত্রীর একটা বই ছিল। তো এই বইগুলোই আমি মেনলি ফলো করতাম। ওই বইগুলো তুই ফলো করতি। তো এবার ওই আমাদের যে বইগুলো আছে ডিএমএলটি, সেখানে তো পার্টিকুলার কোনো নোট করা থাকে না বা কোনো পার্টিকুলার টপিক থাকে না যে এই টপিকটা আমাদের ডিএমএলটির জন্য পড়তে হবে। তো তুই কি সেখান থেকে সেই বইগুলোর হেল্প নিয়ে তারপরে নোট বানিয়ে নিজে নিজে পড়তি, তাই তো? হ্যাঁ, নোটসটা আমি যেটা যেটা সবসময় চেষ্টা করতাম, নোটসটা যাতে ডিটেলড হয়, মানে যাতে আমরা কোনো কোশ্চেন ওয়াইজ যদি আমি পড়ি, তো সেই কোশ্চেন নাই আসতে পারে, বা একটু ঘোরানো বা একটু আনকমন আসতেই পারে। কিন্তু আমি যদি টপিক ওয়াইজ পড়ি, মানে আমার যদি নোটসটা যদি টপিক ওয়াইজ ডিটেল থাকে এবং বা আমার নোটসটা যদি ভালো হয়, তাহলে আমি এটুকু কনফিডেন্স থাকতে পারবো যে কোশ্চেন যদি একটু ঘুরিয়েও আসে বা কোশ্চেন যদি একটু টুইস্টেডও আসে, মানে কিছু যাই হয়ে যাক, না আমি লিখে আসতে পারবো। তো এই জন্য আমি যেটা প্রথম থেকে যেটা মানে ভেবেছিলাম যেটা করবো, যে নোটসটা আমি ডিটেলডে করবো, মানে একটু বেশি করেই লিখবো, একটু বুঝে শুনে কিছু মানে অনেক কিছুর সাহায্য নিয়ে আমি নোটসটা মানে একটু ভালো মতো তৈরি করার চেষ্টা করতাম। আচ্ছা, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আছে, মানে লাস্ট 5 ইয়ার্স বা 10 ইয়ার্স অনেকে সলভ করে, মানে ম্যাক্সিমামই কিন্তু সলভ করে যায়। তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে কি কোশ্চেন কমন পাওয়া যায়? প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন থেকে কোশ্চেন কিছু কমন পাওয়া যেতে পারে, মানে কিছু কিছু কোশ্চেন হয়তো অ্যাজ ইট ইজ রিপিট না হলেও মানে কিছু হালকা কিছু পাওয়া যায়, কিন্তু বাইরের কোশ্চেনও থাকে। এমন নয় যে শুধু ওর মধ্যে থেকেই আসে বা সেরকম কিছু নয়। তার থেকে আমরা হেল্প অবশ্যই একটা কেউ ধারণা পেতে পারে যে কোশ্চেন কীরকম আসতে পারে, বা কোশ্চেনের টাইপ সম্পর্কে কেউ কিছু বুঝতে পারে। কিন্তু আমি অনেককেই দেখেছি, অনেকেই এই ভুলটা করে যে সেই কোশ্চেন একটা পিডিএফ পাওয়া যায়, যে পিডিএফের মধ্যে কোশ্চেন অ্যান্সার, প্রিভিয়াস কোশ্চেন অ্যান্সার এগুলো থাকে। তো এগুলো অনেকে মুখস্থ করে নেয়। তো এই মুখস্থ করলে কি একটা অসুবিধা হয়, যে ওখানে যে ওই যে অ্যান্সারগুলো আছে, তো তার মধ্যে অনেকগুলোই আমার ভালো লাগেনি এবং অনেকগুলোকে আমার ভুল বলেও মনে হয়েছে, যেটা আমি পরে বই থেকে আমি পরে ঠিক করছিলাম। তো আমি কোনোদিনও সেটা মুখস্থ করিনি, এবং আমি চেষ্টা করতাম যে আমার টপিকটা ভালো মতো নোটসটা তৈরি হোক, এবং টপিকে যদি ভালোভাবে নোটসটা তৈরি হয়, তাহলে আমার যে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পরে আমি দেখে নিলাম যে কী কী কোশ্চেন আসছে, তো আমার সেভাবেই মানে কমপ্লিট হয়ে যেত। মানে টপিকের মধ্যেই আমার প্রায় সব হতো। যদি কিছু দু একটা এক্সট্রা পয়েন্ট থাকতো, তো সেটা নেটের সাহায্যে বা ইউটিউব দেখে আমি কভার করে নেওয়ার চেষ্টা করি। মানে মেন কথা হলো যে তুই টপিক ধরে ধরে তারপরে নোটস বানাতি, সেই নোটস অনুসারে তারপরে তুই মানে যে কোনো প্রশ্নই আসুক না কেন সেই টপিক থেকে তারপরে সেটাকে তুই নামিয়ে নিতে পারতি, তাই তো? হ্যাঁ, 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 এটাই। মানে যদি আমরা কোশ্চেন ওয়াইজ পড়ি, তাহলে কোশ্চেন আনকমন বা কোশ্চেন একটু ঘোরানো আসতেই পারে। কিন্তু আমি টপিকটা যদি আমার ভালোভাবে জানা থাকে বা টপিকটা সম্পর্কে যদি আমি ভালোভাবে বুঝতে পারি,
তাহলে যেই কোশ্চেন আসুক না কেন একটু ঘোরানো টোরানো আসুক আমরা করতে পারবো। মানে এবার এখন তো এই ডিএমএলটিতে ম্যাক্সিমাম স্টুডেন্টসই ফ্রেশার্স আছে বা কেউ গ্র্যাজুয়েশন করেছে, তো সবাই কিন্তু একটা বাংলা মিডিয়াম থেকে পড়ে এসে তারপরে হঠাৎ করে ইংলিশে মেডিকেল টার্মে সব কিছু পড়াশোনা করতে হয়। তো এবার কেউ যদি মনে করে যে শুধু কোশ্চেন দেখে দেখে উত্তর পড়ে যাব, তাহলে তো আর সে পরীক্ষায় যদি একটু প্রশ্নটা ঘোরানো আসে তাহলে কিন্তু সেই উত্তরটা সে ঠিক মতন করে লিখতে পারবে না। মুখস্থ বিদ্যাটা এখানটায় চলবে না, একটু বুঝে তারপরে, মুখস্থবিদ্যা হ্যাঁ এখানে একটু চলবে না। বুঝে তারপরে এখানে ভালোভাবে মানে যাতে নোটটা পড়া যায়, যাতে বোঝা যায়। কারণ এই আমাদের ডিএমএলটিতে তো মাল্টিপল চয়েস কোশ্চেনের সাথে সাথে ট্রু ফলস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং শর্ট নোট ডট প্রশ্নও রয়েছে। তো সেখানটায় তো একটু ডিটেলসে লিখতে হয়। তো সেই ডিটেলসে লেখার জন্য তো টপিকগুলো ঠিকঠাকভাবে পড়তে হবে, ঠিকঠাকভাবে জানতে হবে সমস্ত কিছুটাই, তাই তো? আর একটু প্র্যাকটিসও কিছু করতে হবে, মানে কোশ্চেন একটু আসতে পারে, মানে আমার যদি কোনো প্র্যাকটিস না থাকে যে কীভাবে একটু কোশ্চেন যদি একটু টুইস্টেড থাকে আমি কীভাবে একটু বানিয়ে লিখতে হবে, মানে আমাকে সবই তো মানে কিছু কিছু বানাতে হয়, মানে একটু আমার সব কিছু ডিরেক্ট যদি কোশ্চেন না আসে তো আমাকে সেটা প্র্যাকটিস রাখতে হবে আগের থেকে, যাতে আমি একটু কোশ্চেন ঘোরানো আসে সেটা আমি লিখতে পারি আমার নোটসের সাহায্যে, বা আমি যেটুকু জানি সেই সম্পর্কে আমি ভালোভাবে লিখে আসতে পারি। মানে আমি যাতে গুছিয়ে লিখে মানে মোটামুটি একটা ভালো মতন লিখতে পারি। কোশ্চেনে ভরসায় গেলে যে আমি এই কটা হুম। পড়লাম এ কটা পড়লাম না, তাহলে একটা সমস্যা, মানে একটা রিস্ক থেকেই যায়। আচ্ছা, কতক্ষণ 100 নম্বরের যে পরীক্ষায় কতক্ষণ সময় পাস পরীক্ষা দেওয়ার জন্য? ১০০-র জন্য ৩ ঘন্টা আমরা হুম। সময় পাই। তো ৩ ঘন্টা থাকে আমাদের থিওরি এক্সামের জন্য। প্রত্যেকটা ১০০ নম্বরের পরীক্ষার জন্য আমরা ৩ হুম। ঘন্টা পাই। তো এবার এই ৩ ঘন্টার মধ্যে আমাদের ২৫ নম্বরের শর্ট কোয়েশ্চেন হুম। থাকে। তো আমি চেষ্টা করতাম ২৫ নম্বরের যে শর্ট কোয়েশ্চেন আছে সেটাকেই ১ম এ করার। আচ্ছা। মানে পরের দিকে করব ভেবে নিয়ে আগে বড় কোয়েশ্চেনগুলো হুম। করে নিই। এটা যদি আমরা করি তাহলে একটা ভুল হওয়ার সম্ভাবনা থেকেই হুম। যায়। তো তাই আমরা ১ম ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে আমি শর্ট কোয়েশ্চেনগুলো করার চেষ্টা করতাম, যেগুলো ধরুন ধরো ২-১ টা হতো না বা কিছু ৩-৪ টা হুম। হতো না। তো সেগুলোকে গোল করে দিয়ে মানে সেটা পরের জন্য হুম। ছেড়ে দিতাম। কিন্তু মোস্ট অফ দ্য শর্ট কোয়েশ্চেন আমি সেই ১ম ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই চেষ্টা করতাম অ্যালং উইথ স্টেটমেন্ট। আমি এটা চেষ্টা করতাম যে স্টেটমেন্ট দিয়ে যাতে সেই শর্ট কোয়েশ্চেনগুলো লেখা যায়। তারপরে বড় প্রশ্নের জন্য আর তুই কি করতি? এরপরে হুম। বড় প্রশ্নের জন্য ৫ নম্বর মানে আমার ২৫ ২০ থেকে ২৫ মিনিট ধরে নিলাম। ধরে নিলাম আধা ঘন্টা আমার হুম। চলে গেল। কিন্তু কোনো কোশ্চেন একটু শর্ট কোশ্চেন একটু হুম। ভাবতে হতে পারে বা ১ম দিকে এক্সাম হলের হুম। কিছু হুম। থাকে। তো তার জন্য আমার আর হাতে থাকলো এই ২.৫ ঘন্টার মধ্যে আমাকে আমাকে ৫ নম্বরে ৫ টা কোশ্চেন করতে হবে এবং ১০ নম্বরের ৫ টা কোশ্চেন হুম। করতে হবে। তো আমি চেষ্টা করতাম যাতে পরের যে ১ ঘন্টা মানে ১ম আধা ঘন্টার পরের যে ১ হুম। ঘন্টা, সেই ১ ঘন্টায় আমি সেই ৫ নম্বরে ৫ টা কোশ্চেন লেখার চেষ্টা করতাম। আচ্ছা। এটা এই জন্যই করতাম যে যাতে আমি ১ ঘন্টা ১৫ মিনিট থেকে ১ ঘন্টা ২০ মিনিট পরে হুম। সময় পাই। যাতে ১০ নম্বরের কোশ্চেন অনেক সময় ভাবতে হুম। হয় বা অনেক সময় একটু গুছিয়ে লিখতে একটু ভাবতে হয় বা পার কোশ্চেনে ১০-১৫ মিনিট করে লেগে যায় বা কিছু কোশ্চেন যদি ঘোরানো হুম। লাগে তো তাতেও হয়তো একটু আরেকটু বেশি সময় লাগবে। হুম। তো সেই জন্য শেষের যে ১ ঘন্টা ১৫ মিনিট বা ১ ঘন্টা ২০ মিনিট তো সেটা আমি রাখতাম সেই ১০ নম্বরের কোশ্চেনের জন্য। আর শেষের ৫ থেকে ১০ মিনিট আমি রাখতাম রিভাইসের জন্য। মানে দেখে নিতাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা বা কোথাও বা পেজে আমাদের সেটাকে পেজ যদি এক্সট্রা পেজ নিতাম সেটাকে আমাদের জুড়তে হুম। হতো। তো সেই সবের জন্য আমি শেষে আরও ১০-১৫ মিনিট বা ১০-২০ মিনিট এরকম রাখতাম। তো এইভাবে আমি ৩ ঘন্টাকে আমার ম্যানেজ আর যে করেছিলাম। বড় প্রশ্নগুলো থাকে যেরকম শর্ট নোট যেগুলো থাকে সেগুলো তো শর্ট নোট লিখতে হয়, আর যেগুলো বড় প্রশ্ন থাকে ওগুলো তো ভাঙা ভাঙা থাকে, যেমন 2+2+3 পার্ট পার্ট ওয়াইজ ওয়াইজ থাকে, থাকে। হ্যাঁ। তো সেগুলোর জন্য তো আলাদা হ্যাঁ। করে পয়েন্ট করে লেখা উচিত, তাই তো? হ্যাঁ, পয়েন্ট করে এখন আমার যেটা মনে হয় যে একটা টানা লেখার হুম। চেয়ে কোনো কোশ্চেন টানা লেখার চেয়ে কিছু পয়েন্ট করে হুম। লেখা বা যেগুলো কোশ্চেন হয়তো ১০ নম্বরের থাকে, মানে কিছু কোশ্চেন থাকে ১০ হুম। নম্বরের আর কিছু কোশ্চেন থাকে ২ প্লাস ৩ প্লাস হুম। ৫ বা ৩ প্লাস ৩ প্লাস ৪ হুম। এরকম হুম। থাকে। তো এই ক্ষেত্রে আমি ওই যেগুলোর মধ্যে ডিভাইড করা থাকে তো সেগুলো লেখাকেই প্রেফার করতাম। তো মানে তাতে আরও ভালো মানে ভালোভাবে লেখা যেত। আচ্ছা, 11-12 আমরা এক রকমের খাতা লিখেছি, এখানে মেডিকেল প্রফেশনে হ্যাঁ। এক রকমের খাতা, তো ওই সেখানটার থেকে এখানে কি কোনো মানে ডিফারেন্ট রয়েছে যে ওখানটায় একরকম এখানটায় একরকম, এরকম কি কোনো ব্যাপার আছে? না সেরকম ডিফারেন্স কিছু না। মানে খাতাটা আমাদের ভালোভাবে সাজাতে হবে। মানে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে দিলেই হুম। তাহলে মানে একটা এক্সামিনারের মাইন্ডে একটা ভালো প্রভাব ফেলতে পারে। তো হুম। ওইজন্য একটু ফাঁকা, ফাঁকা করে একটু স্পেস দিয়ে একটু হুম। আ কালির মানে নীল, কালো কালি এসব ব্যবহার করে তো এইভাবে করা যেতে পারে।
নীল কালোর বা কোটেশন দিয়ে বা একটু আন্ডারলাইন করে এইভাবে খাতাটাকে আর সাজানো যেতে পারে। আর ওই মাইক্রোবায়োলজির ক্ষেত্রে বা প্যাথোলজির ক্ষেত্রে কি কোনো ছবি, মানে লেখার সাথে সাথে কি ছবি আঁকারও কি প্রয়োজন আছে? মানে ছবি লিখলে কি সেটা? হ্যাঁ, ছবি পড়তো। হ্যাঁ, ৫ নম্বর ও ১০ নম্বরের কোশ্চেনে হ্যাঁ। ছবি লেখা থাকতো না, কিন্তু ছবি না লেখা থাকলেও আমি কিছুটা ছবি আঁকতাম। তো তাতে করে আরো বিষয়টা আরো ভালোভাবে মানে আমি ফুটিয়ে তুলতে মানে তুই কি পারতাম পরীক্ষার পরীক্ষার খাতায়। সময় তো এমন হয়েছিল যে কোনো প্রশ্নের মধ্যে মনে করো ওখানে ছবির প্রয়োজন, তাহলে তুই সেখানে ছবিটাকে ঢুকিয়েছিস? ছবির যেটা মনে হয়েছে এরকম করেছি কয়েকটা, ছবির যেখানে যেমন প্রয়োজন মনে সেকেন্ড হয়েছে ইয়ারে বা প্যারাসাইটোলজির যে তোদের সিলেবাস আছে, সেখানে প্যারাসাইটোলজি। সেখানে তো মানে ম্যালেরিয়ার যে হ্যাঁ, ছবিগুলো আছে, ম্যালেরিয়া থাকে। ওখানে তো ওই হ্যাঁ, ছবিটা এঁকে দিলে তাহলে আরো মানে তোর কোশ্চেনটা আরো বিষয়টাকে আরো ভালোভাবে বোঝানো সম্ভব হবে মানে বোঝানো সেটাই। সম্ভব হলো। তো ক্লাসের থেকে কি পুরোপুরি সিলেবাস কমপ্লিট হয়েছিল ক্লাসে? হ্যাঁ, আমাদের প্রতি সপ্তাহেই প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস হতো এবং আমাদের সব সাবজেক্টেরই প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা প্র্যাকটিক্যাল সবই আমাদের কমপ্লিট হয়েছিল। হুম। এবং কমপ্লিট হওয়ার পর যেগুলো সমস্যা ছিল সেগুলো আবার রিপিটও হয়েছিল। হুম। আর আমাদের যে ক্লাস নোটসগুলো দিয়েছিল তো সেগুলো আমার এই প্রিপারেশন জার্নিতে অনেকটা হেল্প করেছিল আমাকে। তো এর জন্য মানে নোটস যে করতাম তার মধ্যে এগুলো কিছু কিছু অ্যাড করে, তো এর জন্য নোটসটা আরও ভালো হতো আর আর বুঝতেও সুবিধা হতো ক্লাস, মানে এর জন্য আমি রেগুলার ক্লাস অ্যাটেন্ড করতাম। তো রেগুলার ক্লাস অ্যাটেন্ড করলে কি মানে আমি স্যার বুঝতে ম্যাডামরা পারতাম, যে মানে স্যারেরা। পড়াতো, হ্যাঁ, ঠিক আছে, ওই ওর স্যার ম্যাডামরা তো নোট করাতো নিশ্চয়ই, হ্যাঁ, মানে যে টপিকটা সেই পড়াতো সেই নোটসগুলো। টপিকের ওপরে। হ্যাঁ, সেই নোটসগুলো পরে আমি যে নোটস বানাতাম তার মধ্যেও কিছু অ্যাড করতাম বা তাদের মধ্যেও সেই নোটসগুলো খুব ভালো থাকতো। তো হুম। সেগুলো মানে আমার প্রিপারেশন জার্নিতে অনেকটা হেল্প করেছে। আচ্ছা। আর ডিউটি করার সাথে সাথে তুই পড়াশোনাটাকে কিভাবে ম্যানেজ করতি? কারণ অনেকেই এখন বলছে যে ডিউটি করার সাথে সাথে পড়াশোনার সেরকম সময় পাওয়া যায় না, বা অনেকেই এমন আছে যে মানে ম্যাক্সিমাম স্টুডেন্টসরাই যেটা করে যে পরীক্ষার 2 মাস আগে বই নিয়ে বসে, আর তারপরে সেরকমভাবে পড়াশোনা ওই 2 মাসের মধ্যে পড়ে পড়ে হয়, তো হালকা পাতলা পড়াশোনা করে সে একটা মানে পাশ করার মতন নাম্বার তো হয়। তো তোর ক্ষেত্রে তুই কি পড়াশোনাটা একদম মানে প্রথম থেকে শুরু করেছিলি, নাকি মাঝে থেকে কিছুদিন বন্ধ রেখে তারপরে কেমনভাবে তুই শুরু করেছিলি পড়াশোনাটা, কেমনভাবে করতি, টাইম ম্যানেজমেন্টটা কেমনভাবে করতি? যেহেতু আমাদের কোর্স যেটা ডিএমএলটি সেটা একটা প্র্যাকটিক্যাল বেসড কোর্স, মানে হুম। আমাদের এখানে হাতে কলমেও কাজ শিখতে হবে হুম। এবং আমাদের তার সাথে সাথে থিওরিটিক্যাল নলেজটাও লাগবে। তো একদমই। এবার আমাদের সেই জন্য সেই হাতে কলমে কাজ করার জন্য তো হুম। আমাদের প্রতিদিন পোস্টিং ডিউটি এসব করতে হতো। তো এখানে কাজগুলো আমরা শিখতে পারতাম। আর হুম। তার সাথে আমি হুম। এটা ১ম থেকেই করেছিলাম যে একবার আমাদের যে সিলেবাসটা আছে তো সেই সিলেবাসটা খুব একটা বড় না হলেও খুব একটা ছোটও কিন্তু না। হুম। তো তাই জন্য আমার যেটা ১ম থেকে যেটা মনে হয়েছিল, মানে ফার্স্ট ইয়ারে থেকে আমি বুঝে গেছিলাম যেই ব্যাপারটা যে আমি যদি দিনে অল্প, অল্প করে পড়ি, মানে কোনো একটা সাবজেক্টে একটা টপিক পড়লাম, হুম। কোনো একটা সাবজেক্টে ছোট অল্প, অল্প করে পড়লাম। মানে অল্প, অল্প করে যদি প্রতিদিন পড়ি হুম। তাহলেই আমার পরীক্ষার ১ মাস ২ মাস আগে আমার সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। হুম। কিন্তু আমি যদি সেই পড়াটাই যদি আমি ১ মাস পরে বা পরীক্ষার ১ মাস আগে বা পরীক্ষার ২ মাস আগে করি, তাহলে একটা চাপ থাকবে যে আমার মাথার মধ্যে একটা প্রেশার থাকবে যে আমাকে যেন তেন প্রকারে হোক সিলেবাসটা কমপ্লিট করতেই হবে যাতে আমি পাস করতে পারি। তো এই চাপটা যখন এসে যায় তো তখন আমাদের ভাবার সময় থাকে না, বা আমি যে ১ম এর থেকে আমি করছি তো ১ম থেকে করলে আমি আরও মনে হচ্ছে এটা অ্যাড করা যেতে পারে তো এটাও অ্যাড করলাম। এখান থেকে মনে হচ্ছে একটু তথ্য নিয়ে এটাও অ্যাড করলাম। তো হুম। এইজন্য আমি মানে ধরে নিয়েছিলাম যে ১ম থেকে অল্প, অল্প করেই পড়বো কিন্তু ১ম থেকেই পড়বো। তো এটা আমি ১ম থেকে ঠিক করছিলাম। আচ্ছা, প্রিপারেশনটা যদি প্রথম থেকে করা যায় তাহলে সমস্ত টপিককে কভার করা যায়, সমস্ত কিছুকে বোঝা যায়। কারণ মেডিকেল প্রফেশন এটা কিন্তু আর যে পরীক্ষায় নাম্বার পেলাম, পরীক্ষায় বেশি নাম্বার হয়ে গেল, বা পরীক্ষায় নাম্বার তোলার জন্য আমি পড়াশোনা করলাম সেটা করলে তো হবে না। কারণ প্র্যাকটিক্যাল বেস যেহেতু কোর্স, মানে ডিউটি করার সাথে সাথে তুই অল্প অল্প করে মানে প্রতিনিয়ত সেই পড়াটাকে পড়ে গিয়েছিস। মানে আমি কিছু হলেও পড়বো কিন্তু প্রতিদিন পড়বো। মানে যতটুকু হোক, অল্প হোক, বেশি হোক, যাই হোক, হুম। পড়বো কিন্তু প্রতিদিন পড়বো। যারা এবারে ফার্স্ট ইয়ারে পরীক্ষা দেবে বা সেকেন্ড ইয়ারে পরীক্ষা দেবে, তাহলে তাদের জন্য তুই কি কিছু টিপস শেয়ার করতে চাস যে তারা কিভাবে পড়াশোনাটাকে ম্যানেজ করবে, কিভাবে পড়াশোনাটাকে করবে? তো তাদের জন্য তুই কিছু বল। তাদের জন্য আমি এটাই বলবো যে সিলেবাস সিলেবাস কিন্তু বড়ই, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যেটাই বলি। হুম। ছোট মনে হতে পারে কিন্তু তার ভিতরে গেলে অনেকটাই পড়তে হবে। তাই সেই পরীক্ষার আগে ১ মাস পড়বো বা পরীক্ষার আগে ২ মাস পড়বো, বা আমি কোশ্চেন পেপারে যে পিডিএফ পাওয়া যায় সেখান থেকে মুখস্থ করে জাস্ট আমি লিখে পরীক্ষায় বসে যাবো। তো এইরকম ধারণা নিয়ে যদি কেউ থাকে তো সেভাবে রেজাল্ট খুব একটা ভালো হওয়ার সম্ভাবনা খুব কমই থাকে। তো হুম। আমি তাই বলবো আমার ভাই বোনদের যে যাতে তারা ১ম থেকেই পড়াশুনো শুরু করে এবং ১ম থেকে যদি পড়াশোনা শুরু করে
অল্প অল্প করে পড়ুক, কিন্তু তাতে আমরা মানে একটা পড়াশোনার মধ্যে থাকলে কি তাহলে আমার কোনো অসুবিধা হবে না। তো তাদেরকে এটাই বলবো যে প্রথম থেকে পড়াশোনা করে। আর প্রিভিয়াস ইয়ার্স যেটা ব্যাপারটা থাকে, তো প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন আমি দেখতে পারি, কিন্তু প্রিভিয়াস ইয়ার্স অ্যান্সার আমি ঘর থেকে মুখস্থ করবো না। তো এটাই যদি তারা করে তো তাহলে রেজাল্ট ভালো মানে হতে পারে। অ্যান্সার যদি কেউ কোনো পিডিএফ থেকে বা কোনো কিছু থেকে কোনো একটা নোট থেকে যদি একই প্রশ্নের উত্তর সবার খাতায় এক হয়, তাহলে তো গড়ান সে একই নাম্বার পড়বে। তো তখন একই হয়ে যাবে। তখন কিন্তু ভেরিয়েশনটা হবে না একজনের খাতার সাথে হ্যাঁ আরেকজনের খাতার। তো এবার হ্যাঁ, ওই নিজেকে জন্যই নিজেকে পড়ার জন্য নিজেকে যেহেতু আমাদের নোট করতে হবে। 3টে সাবজেক্ট, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, এবার 3টে সাবজেক্টের মধ্যে যে সিলেবাসগুলো আছে সেগুলো সিলেবাসটা দেখলে মনে হয় যে একটা টপিক, ঠিক আছে, কিন্তু ওই হ্যাঁ, টপিকটার ভিতরে কিন্তু অনেক রহস্য ভিতরে রয়েছে, অনেকটা আছে। অনেক কিছু আছে। একদম তো এবার অনেক কিছু পড়ার জন্য যদি নিজে নিজে পড়া যায় তাহলে কিন্তু এই যে উত্তরগুলো সেগুলো এমনি নিজের থেকেই বেরিয়ে আসবে। নিজের থেকে বেরিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে সেই প্রশ্নের উত্তর যে এবার পরীক্ষায় যেটাই আসুক না কেন তখন সেটা নামিয়ে আসা আমি যাবে। আর লিখতে যদি পারবো। ইন্টারেস্টিং, যে আমাদের এই সব সাবজেক্টগুলোই কিন্তু ইন্টারেস্টিং, এবার যদি ইন্টারেস্ট নিয়ে একদম পড়া যায়, মানে 3টে সাবজেক্ট রয়েছে, 3টে সাবজেক্টে যদি আমরা ভালোভাবে পড়ি এবং ডায়াগনোসিসটাকে ঠিকঠাকভাবে করি, যে কোনটা রোগের জন্য কি টেস্ট করছি এবং কেন করছি, কেন আমরা কেন পড়ছি, করছি। তাহলে কিন্তু আমরা এমনি নিজে থেকেই জানতে পারবো এবং নিজে থেকে আমরা বুঝতে পারবো অনেক কিছু। প্রথম থেকে পড়াশোনাটা করে তাহলে লাস্টে গিয়ে দেখা যাবে যে এক্সামে ভালোই একটা নাম্বার হচ্ছে, না হলে কিন্তু সেই এক্সামের গড়ান। এক দু মাস আগেও হুম, 1-2 মাস আগেই সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, এবং তারপরে সে রিভাইসও করার মানে হুম, একটা যেটা নিজের থেকে নোটস করলো, তো সেই হুম, নোটসটাকেও সে পড়ার সময় পাবে, হুম। এবং এর ফলে তাহলে রেজাল্টটা ভালো আসতে পারে। আচ্ছা, এবার কলেজে, এবার অনেকের কলেজে অনেক রকমভাবে পড়াশোনা হয়, ঠিক আছে, কোনো কলেজে মানে রেগুলার বেসিসে ক্লাস হয়, কোনো কলেজে রেগুলার বেসিসে ক্লাস হয় না, তাহলে নিজে থেকেও আগে থেকে পড়ে রাখাটা, নিজে থেকে আগে থেকে পড়াটা কি ঠিক হবে? মানে ক্লাসের সাথে সাথে পড়াটা কি ঠিক হবে, নাকি নিজে থেকে পড়াটাও ঠিক হবে? আমাদের কলেজে হতো ক্লাস খুব রেগুলারলি হতো, মানে আমাদের প্রতি সপ্তাহে ক্লাস হতো, এবং প্রতি সপ্তাহে প্র্যাকটিক্যাল স্যাররা ম্যামরা ক্লাস নোটস দিতেন এবং পিপিটি হুম, টিপিটি দিতেন। তো হুম, সেই জন্য আমার মনে হয় যে আমাদের কলেজে যদি কেউ পড়ে থাকে, হুম, তো তার জন্য সে ক্লাসগুলোকেও ফলো করতে পারে, এবং তার সাথে সাথে কিছু বই, মানে যেটা আমাদের লাইব্রেরি থেকে অনেক বই আছে, তো সেই লাইব্রেরি থেকে সে বই নিতে পারে এবং বই নিয়ে পড়তে পারে। এবং কিছু আচ্ছা, কিছু কলেজে আমি শুনেছি যে ক্লাস ঠিক মতন হয় না, যেরকম হ্যাঁ, অনেক কলেজে শুনেছি। হ্যাঁ, তো তারা এই ক্ষেত্রে আমি বলবো, এই ক্ষেত্রে আমার একটাই সাজেশন থাকবে যে এখন ইউটিউবে অনেক কিছু পাওয়া যায়, তো হুম, ইউটিউবের মধ্যে সবই যে ভালো থাকছে সেটা না, কিছু হুম, কিছু ভালো আছে, কিছু কিছু খারাপও আছে। তো এবার কিছু কিছু ভালো একটু ভিডিও দেখতে দেখতে বুঝতে পারবে যে কোনটা ভালো বা কোনটা খারাপ। তো সেরকম ইউটিউব একটা বড় সোর্স, মানে আমি মানে কেউ যদি সেই সোর্সটাকেও ফলো করে চলে, হুম, তবুও সে নিজের মতন করে যদি বুঝতে পারে ভালো মতো, তো হুম। তাহলেও সেটা ভালোই হবে, একটা ভালো ব্যাপারই হবে। আচ্ছা, এবার যদি ক্লাসটা কলেজে ঠিকঠাকভাবে হয় তাহলে ক্লাসটার সাথে সাথে যদি সে পড়ে তাহলে তো তার ভালোই হবে, যেটা তুই করেছিস, মানে ভালোই হবে। হ্যাঁ, হ্যাঁ, ক্লাসের সাথে সাথে। যদি ক্লাস নোটসটা কেউ ফলো করে বা হুম, ক্লাসের সাথে সাথে যদি কেউ পড়ে, যে হুম, মানে পিছিয়ে রাখলাম না যে এটা এই ক্লাসটা হয়েছে, হুম, ঠিক আছে পরে পড়ে নিব, বা এই প্রোকাস্টিনেশন যদি একবার আসে তো তাহলে সেটা একটা সমস্যা দেয়। তাই ক্লাসটা আসলো, এর হুম, পরের ক্লাসে যাওয়ার আগে আমি সেই টপিকটা পড়ে নেবো বা সেই চ্যাপ্টারটা আমি পড়ে নেবো। তো এইটা যদি করা যায় তো তাহলে সেটা ভালো হতে পারে। হুম। আর এই জন্যই সবাইকে একটাই কথা বলা ভিডিওর শেষে, কারণ আমরা অনেকক্ষণ থেকে ডিসকাস করছি, আশা করি এতক্ষণে অনেকেই আছে বা অনেকে স্কিপ করে চলে গিয়েছে, তো যারা যারা আছো, যারা যারা ডিএমএলটি কোর্স করছো, তাদের সবাইকে একটাই কথা বলার যে ডিএমএলটিতে কিন্তু নাম্বারটা তুলতে হবে, কারণ ভবিষ্যতে যদি নাম্বারটা বেশি করে তোলা থাকে, যদি নাম্বারটা বেশি থাকে তাহলে কিন্তু কোনো ক্ষতি নেই, ঠিক আছে, লাভ তো হবেই কিন্তু কোনো ক্ষতি নেই। তো সুতরাং চাকরি পাওয়ার জন্য কিন্তু ডিএমএলটির নাম্বারটা সবসময় ম্যাটার করবে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে। তো সেই জন্য ডিএমএলটির নাম্বারটা কিন্তু তোমরা চেষ্টা করো, ডিএমএলটির যে 3টে সাবজেক্ট রয়েছে 3টে সাবজেক্টকে ভালোভাবে পড়ার এবং প্রত্যেকটি সাবজেক্ট ভালোভাবে পড়ে একটা ভালো নাম্বার তোলার, কারণ 60%, 65% নাম্বার কিন্তু ম্যাক্সিমাম গড়ান সবাই পায়, আর 75 থেকে 80% নাম্বার পাওয়ার জন্য কিন্তু পড়াশোনাটাকে প্রথম থেকে করতে হবে, তাই তো প্রতিম? একদম দাদা, ঠিক একদম। আছে, তো অনেক অনেক ধন্যবাদ প্রতিম তুই সময় দেওয়ার জন্য। তোর এখন ইন্টার্নশিপ চলছে, তো ইন্টার্নশিপে তোদের মানে ইন্টার্নশিপের যদি একটু এক্সপিরিয়েন্স শেয়ার করিস যে ইন্টার্নশিপে কেমন কি করতে হয়, ইন্টার্নশিপের জার্নিটা কেমন পরীক্ষার পরে। ইন্টার্নশিপ আমি এখন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে, আমাদের কলেজেই আমি ইন্টার্নশিপ করছি। তো হুম, এই শুরু হলো, এখন আমরা ইন্টার্নশিপই করছি। তো ইন্টার্নশিপে সব কাজ ভালো মতন করতে, কারণ হুম, এরপরেই আমরা
কোনো একটা বাইরে ল্যাবে আমাদের কাজ করতে হবে, তো সেই কাজের যে এক্সপিরিয়েন্স, তো সেই এক্সপিরিয়েন্সটা আমাদের এখন থেকেই করতে হবে। মানে কীভাবে একটা পেশেন্টের রিপোর্ট ছাড়বো, কীভাবে টেস্টটা করবো, বা কীভাবে সব কিছু করলে একটা মানে ভালো ভালো পেশেন্ট কেয়ার আমি করতে পারবো, বা কী করে আমার মানে আমরা যে কাজ করছি সেই কাজের মানটা যাতে আরও ভালো হয়। তো সেই সময়টাই হচ্ছে এই 6 মাস। এই 6 মাসটা খুবই ক্রুশিয়াল, এবং এই সময়টাই আমাদের মানে খুব মানে পরবর্তী জীবনের জন্য মানে এটা খুব মানে একটা একটা ক্রুশিয়াল একটা স্টেপ। তো এই জন্য আমি এই কাজটা এখন করছি, মানে এখন শেখার চেষ্টা করছি। মানে শেখার তো কোনো শেষ নেই, তাই যতটা শেখা যাচ্ছে মানে যেখান থেকে শেখা যাচ্ছে, বা কীভাবে করলে আরও ভালো হয়, বা যেটাকে আমি জানি বা সেটাকে আরও ভালো কীভাবে করা যায়, তো সেটারই জন্য এখন আপাতত আমাদের কলেজে আমি ইন্টার্নশিপ করছি। একদমই, কারণ আমরা জানি যে এই ডায়াগনোসিসের উপরেই কিন্তু একটা পেশেন্টের পুরো ট্রিটমেন্ট দাঁড়িয়ে থাকে। ডায়াগনোসিসের উপরে ডিপেন্ড করেই কিন্তু পুরো একটা পেশেন্টের ট্রিটমেন্ট চলে। তো সেই জন্য ডিএমএলটি কোর্স তোমরা যারা করছো একটু মনোযোগ সহকারে করো, এবং ভবিষ্যতে তোমরা ইন ফিউচার কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছতে পারবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ প্রতিম তোকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।